আসসালামু আলাইকুম। ইংলিশ ফার্স্ট পেপার এইটাতে কিন্তু মাথায় রাখবা যে পার্ট এ তে 60 অংশ রয়েছে, 60, এবং সত্যিকার অর্থে এখানে 60-এ তুমি 60-এ পেতে পারো। এটা এই কারণে বলছি যেহেতু এখানে সমস্ত জিনিস হচ্ছে টু দ্য পয়েন্টের নাম্বার। বিশেষ করে তিনটা যে প্যাসেজ থাকবে, এই তিনটা প্যাসেজ থেকে তুমি 35-এ 35 পেতেই পারো। যদি একটু কমও লিখে ফেলো তাহলে 32+ পাওয়া সম্ভব। এরপরে যেটা ক্লোজ টেস্ট উইথ এবং উইদাউট ক্লু রয়েছে সেখানে 15। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়ারেন্স, সেখানে 10-এ 10। তার মানে এই পার্ট এ যে অংশটা রয়েছে এখানেই কিন্তু তুমি 60-এর মধ্যে 60-এ পেতে পারো অথবা 57+। আমি আবার বলছি 57+ অথবা 60। এইটা যদি তুমি নাম্বার পাও, এর পরের যে অংশটা আছে যেটা পার্ট বি, সেখানে আমরা জানি যে পার্ট বিতে তোমার হচ্ছে 40 মার্ক আছে, 15, 15 আর 10। তা সেটার পার্ট বির যে অংশগুলো সেগুলো তো আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা তো বলেছি প্রত্যেক ঘন্টায় আমরা 25 মিনিট করে আমার সাথে তুমি পড়বা, 25 মিনিট তুমি নিজে পড়বা, 10 মিনিট তুমি রিল্যাক্স করবা। অনেকে প্রশ্ন করছে, আমি যখন ক্লাসে আসতেছি আমাকে বললো অফিস থেকে যে স্যার অনেকে জানতে চাচ্ছে 10 মিনিট কি করবে। 10 মিনিট কিছু করা লাগবে, চুপ করে চোখ বন্ধ করে থাকো, তারপরে বুক ভরে শ্বাস নাও ছাড়ো, বুক ভরে শ্বাস নাও ছাড়ো, একটু পানি পান করো 10 মিনিট টাইম, ঠিক আছে? একটু রিল্যাক্সড হয়ে যাও এবং প্রত্যেক ঘন্টা এরকম করে পড়ো। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এতদিন তুমি কি পড়ছো, এতদিন কি পড়ো নাই, সেগুলোতে কোনো ফোকাস করো না। মূলত এখন পুরো ফোকাসটা আনো যে ইনশাআল্লাহ এখন থেকে ঠিকভাবে পড়বো, আজকে থেকে প্রত্যেক ঘন্টায় পড়বো। এবং দেখো যে তোমার ক্যাপাসিটি আল্লাহ যে কি অসাধারণ দান করছে, তুমি অবাক হয়ে যাবা। প্রত্যেক ঘন্টা এরকম তুমি কিন্তু আমাদের সাথে পড়তেছো 25 মিনিট, তুমি নিজে সেলফ স্টাডি করতেছো ঘরে 25 মিনিট, 10 মিনিট রেস্ট। এই অনুযায়ী যখন পড়বা, পরীক্ষা দিবা তো ইনশাল্লাহ পরশু দিন, দেখিও কত অসাধারণ পরীক্ষা হয়। জীবনে যত পরীক্ষা ইংলিশে দিয়েছো ইনশাল্লাহ সবচেয়ে সেরা পরীক্ষা, প্রত্যেকের জীবনের সেরা ইংলিশ পরীক্ষা ইনশাল্লাহ পরশু দিন হবে, এটা একদম নিশ্চিত। কেননা যেগুলো আমরা প্র্যাকটিস করবো এই টাইপেরই কোশ্চেন থাকবে। এবং আমি আবার বলছি, এগুলোর সাথে তুমি তোমার যে কোনো একটা গাইড বই থেকে, যে কোনো যার যেটা, ওইটা এই প্যাসেজ রিলেটেড যে আরও কোশ্চেনগুলো আছে তুমি একটু সাথে সাথে লিখতে থাকো, সাথে সাথে একটু মিলাও। 25 মিনিট কি রিল্যাক্স করবা, ও 25 মিনিট তো পড়ার জন্য, 10 মিনিট রিল্যাক্সের টাইম। তাহলে যেটা পড়াইলাম এইটা রিভিশনের সাথে সাথে ওই প্যাসেজ রিলেটেড অন্য জিনিসগুলো একটু পড়ে থাকো এবং কন্টিনিউয়াস এটা পড়তে থাকো, দেখো যে কিরকম রেজাল্ট হয়। রাত 10টা পর্যন্ত আমরা পড়বো, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা এবার যেটা করব যে অলরেডি আমরা হচ্ছে যে কোশ্চেন্সের উত্তর কিভাবে লিখতে হয় সেটা দেখেছি। সেখানে কি নিয়ম মাথায় রাখছে, হাউ দিয়ে প্রশ্ন করলে ইন দ্য ফলোয়িং ওয়েজ, ইন দ্য ফলোয়িং ওয়েজ, ইন দ্য ফলোয়িং ওয়েজ, 1 2 3 এরকম দিতে পারি। অথবা যদি একটা থাকে রোমান সংখ্যা দিব না, তখন জাস্ট হচ্ছে একটা ছোট্ট এরকম করে দাগের মতো দিয়ে লিখে ফেলবো। মোস্ট ইম্পর্টেন্ট অপশন যেটা, সেটার ক্ষেত্রে তো আমরা করেছি। তারপরে হচ্ছে ফ্লো চার্টের ক্ষেত্রে কি করছে, প্রথমটা যে এরকম করে থাকবে অ্যাবসলিউটলি সেইভাবে থাকবে, প্রথমটা যেরকম করে অ্যাবসলিউটলি সেরকম। তবে এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে বলি, অনেক স্টুডেন্ট একটা ব্যতিক্রম জিনিস শিখে যায় না, সেটা আমরা এখন শিখবো। সেটা কি? সেটা হচ্ছে ফ্লো চার্টের ক্ষেত্রে ব্যতিক্রম একটা স্টাইল তোমাকে দেখাবো, এবং এইটা যদি তুমি মাথায় নিতে পারো তাহলে ইনশাআল্লাহ জীবনে ফ্লো চার্টের ব্যতিক্রম এটা আসতে পারে, এই টাইপের যে কোনো সময় দিতে পারে। শেখ কামালের ওইখানে আমরা একটা ব্যতিক্রমী ফ্লো চার্ট দেখাবো, করার পরে আমরা হচ্ছে এটা কি বলে সামারি রাইটিং প্রত্যেক ঘন্টায় পড়তে থাকবো, বুঝতে পারছো? টেনশনে কোনো কারণ নেই, প্রত্যেক ঘন্টায় ইনশাআল্লাহ তুমি পড়তে থাকবে। আচ্ছা, তাহলে আমরা সাজেশনটা তো যারা, আমি বলছি যারা যেই সময় ক্লাসে আসতে হতো সাজেশনটা একটু সাথে সাথে হচ্ছে একটু দেখে নাও যে কোন কোন আইটেমগুলো একটু হচ্ছে যে ওটাকে কি বলে না, ওটাকে বলে যে হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে রাখো। আমি হ্যাঁ সাইডে দাঁড়াচ্ছি, সাথে করে হচ্ছে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ফ্লো চার্ট একটু ব্যতিক্রম, আমি বেশি না অল্প একটু জাস্ট ব্যতিক্রম আছে, সেটা একটু আমি দেখিয়ে দেবো, যাতে করে হঠাৎ করে যে পরীক্ষা আসে তখন সে দেখা যাবে যে আবার কারেক্টে করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে এবং 90% নাম্বার ইনশাআল্লাহ আমরা পাবো, ঠিক আছে? কিভাবে হবে সেটা এখনই দেখতে পাবা, যে খুবই ইজি জিনিস, খুবই ইজি ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আমরা একটু ইয়াতে চলে যাই, ওই যেটা রয়েছে যে ওকে ফাইন, আমরা এডুকেশন নিয়ে করছিলাম, এবার আমরা হচ্ছে যে শেখ কামাল যে আছে সেইটার হচ্ছে ফ্লো চার্টে যাবো। কারণ ওইখানকার ফ্লো চার্টের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা তোমাকে একটু প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় যদি এরকম ভিন্ন আসে, ভিন্ন মানে অল্প একটু ডিফারেন্স, কিন্তু এটা আগের থেকে না জানলে না পরীক্ষার হলে মাথা তখন আবার কাজ নাও করতে পারে, যে কি ব্যাপার এটা আবার কেমন করে আসলো হঠাৎ করে, ঠিক আছে? তো এই জন্য আমার মনে হয়েছে আচ্ছা শেখ কামালের যে ব্যাপারটা রয়েছে এখানে হচ্ছে ওনার সাথে ইউনিভার্সিটিতে প্রথম দেখা হয়েছে একজনের, এবং শেখ কামাল কীরকম পার্সোনালিটি ছিল, খুব জয়ফুল থাকতো, সবসময় চার্মিং পার্সোনালিটি, কালচারাল অ্যাক্টিভিটিসে খুব জড়িত থাকতো, এবং সবসময় উনি এই জিনিসটা ওনার মেনটেন করতো। তাই এটার উপর ভিত্তি করে একটা প্যাসেজ এখানে দেওয়া রয়েছে। আমরা এখানে যে কাজটা করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে এইটা রিলেটেড আমরা হচ্ছে ফ্লো চার্টটা দেখবো, যে এই ফ্লো চার্টের মধ্যে কীরকম জিনিসটা এটা হতে পারে। কেন এটা একটু ব্যতিক্রম, এটা আমার মনে হয় যে একটু দেখিয়ে দিলে তোমাদের আর ইনশাআল্লাহ ভুল হবে না। দেখো এইখানে যেটা রয়েছে, রিড দ্য অ্যাবাভ প্যাসেজ এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অথার্স ইমপ্রেশন অফ শেখ কামাল।
তার মানে শেখ কামাল সম্বন্ধে যিনি লিখেছেন তার হচ্ছে যে মানসিকতাটা কি ছিল সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। দেখো এটা কি আছে, সন অফ অ্যান আনডিসপিউটেড লিডার। এখন তোর মাথা ঘুরে যাবে, কিরে ভাই এটা আবার শুরু করবো কি করে? দিশা উড়ে যাওয়ার মতো কিন্তু, কারণ এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস যদি এটা আসে, আমি বলছি আগে থেকে প্র্যাকটিস করে না যায়, দিশা উড়ে যাবে। কি লিখবে যে ভাই এটা কোন স্ট্রাকচারে আমি ফেলবো? সন অফ অ্যান আনডিসপিউটেড লিডার। তাহলে যে ভাই এটা কি, এটা সনের পরে কি ফাদার দিব, মাদার দিব? নো। এইখানে কিন্তু এই ফ্লো চার্টটা খুব ইন্টারেস্টিং। শোনো, এখানে মাথায় রাখতে হবে এইটার স্ট্রাকচারটা বোঝার জন্য আমি তোমার একটা বাক্য বলি, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন আমি যদি বলি যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি এখানে লক্ষ্য করো, এই সুইটটা কিন্তু বাক্যের সাবজেক্ট না, মানে প্রথম অংশ এটা না, যদিও সাবজেক্ট মানে প্রথম অংশ তা না, যাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়। এখানে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা হচ্ছে প্রথম অংশ। এইটা প্লুরাল দেখে ভাবটা প্লুরাল, সুইটটা কিন্তু অ্যাডজেক্টিভ। যদিও এটা শেক্সপিয়ারের খুব অসাধারণ একটা হচ্ছে যে সাহিত্য কর্মের মধ্যে এই অংশটা, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে কি? তার মানে হচ্ছে যে তোমার যে বিভিন্ন বিপদ, এইটাকে যদি তুমি ভালো কাজে লাগাইতে পারো, জীবন অন্যরকম হবে। এই যে পরীক্ষা যারা কিছু পড়ো নেই, এইভাবে পরো 2টা দিন, তুমি দেখো যে তোমার রেজাল্ট একেবারে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো, তাহলে বলছে সন অফ অ্যান আনডিসপিউটেড লিডার। আনডিসপিউটেড লিডার মানে হচ্ছে যার কোনো প্রশ্ন করা নেই, আনকোশ্চেনেবল। তার মানে হচ্ছে যে একেবারে অবিসংবাদিত বলি না আমরা, ওই রকম লিডারের হচ্ছে উনি সন্তান ছিল। আচ্ছা, এখন বলছে তোমাকে এখানে যে অথার্স ইমপ্রেশন অফ শেখ কামাল, শেখ কামাল সম্বন্ধে তোমাকে তথ্য দিতে হবে। তা তুমি কিভাবে তাহলে দিবা? এটা খুব ইন্টারেস্ট। আমি বলি, দেখো ওনাকে কিন্তু সবাই খুব গ্রহণ করছিল ওই সময়, এই প্যাসেজ অনুসারে আমরা যেটা বুঝি। তাহলে এইখানে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে তোমাকে যে কোনো এর পরে ফ্লোচারটা শুরু করতে হবে। তার মানে কি হইতে পারতো? ওয়াইডলি এক্সপেক্টেড, ওয়াইডলি আবার লিখে নাও, ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তার মানে এই যে আনডিসপিউটেড লিডার, এই প্রথম অংশটা ওয়াইডলি, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, ওয়াইডলি বানানটা আমি ওয়াইড লিখে ফেলছি, ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তাইলে তার মানে খুব ভালোভাবে তাকে গ্রহণ করা হয়েছে, ওয়াইডলি এক্সপেক্টেড। বুঝতেছো আমার কথা? ওকে। এবং কেউ যদি কাউকে যে খুব গ্রহণ করে, তখন কি হয়? তার সাথে সহজে দেখা সাক্ষাৎ করা যায়। তার মানে কি? ইজিলি অ্যাকসেপ্টেবল। ভেরি নাইস, ইজিলি অ্যাকসেপ্টেবল। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস তুমি লক্ষ্য করো, এই যে আনডিসপিউটেড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং একই রকম ওয়াইডলি এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। ইজিলি, আচ্ছা ভাই ইজিলি তো ভার্বের পাস্ট পার্টিসিপল না? হ্যাঁ, এই ইজিলি অ্যাকসেপ্টেবল, এটা দেখো, এটা একটু জিনিসটা লক্ষ্য করো, যে এই যে আনডিসপিউটেড লিডার, মানে এখানে তুমি দেখো যে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্বেরও কাজ করে। এটা কিন্তু হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এটা কিন্তু অ্যাডভার্বের কাজ করছে। তারপরে ইজিলি অ্যাক্সেসিবল, এটা কিন্তু হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে। তার মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে যদি এরকম থাকে, তোমাকে হয় অ্যাডভার্ব আনতে হবে, নাহলে অ্যাডজেক্টিভ। আবার বলছি যে ভাইয়া তাহলে এটা কোনটার সাথে মিললো? এটা তো মিলতেছে না, তো এটা আবার কেমন হইতো? এইটা যেটা হবে, এটা মাথায় রাখতে হবে, নন ফাইনাইট ভার্ব আছে না, নন ফাইনাইট হচ্ছে 3 রকম। আমি একটু গ্রামারও একটু বুঝাই দিব এখনই, যাতে করে তোমাদের যার কিছুই গ্রামার খেয়াল নেই সে যাতে একটু অন্তত এবিসিডি দিয়ে মিলাইতে পারে। আমি জাস্ট একটু বলে রাখি যে এখানে নন ফাইনাইটের মধ্যে আইজিপি আছে, ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে একটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আগে শোনো, প্রেজেন্ট মানে ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল তো বুঝতে পারছো, আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন ইন্টারেস্টিং জিনিস, এই আনডিসপিউটেড যেটা আছে, দেখো আনডিসপিউটেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে কি? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো অ্যাডভার্বের মতো কাজ করে। তার মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু আছে, এইটা চাইলে তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে আরেকটা ফ্লো চার্টের অংশ শুরু করতে পারো ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে, অথবা চাইলে তুমি হচ্ছে কি করতে পারো, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে পারো, অথবা চাইলে তুমি অ্যাডভার্ব দিয়ে শুরু করতে পারো। আমি এই একটা লাইন বুঝাই দিচ্ছি, জাস্ট সিঙ্গেল লাইন, এটা খুব ভালো করে শোনো কি বলছি। তার মানে সন অফ অ্যান আনডিসপিউটেড লিডার, এখানে কিন্তু আনডিসপিউটেড এই স্ট্রাকচারে যাইতে হবে। এই স্ট্রাকচারটা কিসের স্ট্রাকচার? নন ফাইনাইটের স্ট্রাকচার। নন ফাইনাইটের মধ্যে কি আছে? 3টা, আইজিপি, ইনফিনিটিভ, জেনারেল পার্টিসিপল। তোমার অত কিছু মাথায় রাখার এখন যদি কিছু খেয়াল রাখতে না পারে, এটা খেয়াল, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তো, তাহলে এরকম করে হয় তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করতে পারো, অথবা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে পারো, অথবা অ্যাডভার্ব দিয়ে। ক্লিয়ার? এই 3টা হচ্ছে সেম গ্রুপ, ঠিক আছে? এইটা খুব ভালো করে মাথায় রাখবা, ইনশাল্লাহ দেখবা যে অসাধারণ ভাবে তুমি আনসার কারেক্ট করতে। এখন আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে এটা আমরা কারেক্ট করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে কি হয়েছে? ওয়াইডলি এক্সপেক্টেড, ইজিলি অ্যাকসেপ্টেবল। তারপরে কি হইতে পারে? খুব পপুলার হয়েছিল না, যে কেউ বলবে হ্যাঁ ভাইয়া। তার মানে হইতে পারে এরকম যে হিউজলি পপুলার,
পপুলার। তার মানে কি বুঝতেছো আমি কি বলছি? ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েও আনতে পারো অথবা অ্যাডজেক্টিভ দিয়েও আনতে পারো, অ্যাডভার্ব দিয়ে। এই নিয়মটা আমার মনে হয় কোথাও পাও নাই। ঠিক আছে, ওকে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মাঝখানে আমরা প্রত্যেক ঘন্টায় আসবো, টেনশনের কোনো কারণ নাই। তুমি এই প্রত্যেক ঘন্টায় ঘন্টা করে পড়ো, আমি যেভাবে তোমাকে পড়াচ্ছি, যেহেতু আমি ছুটি পেয়েছি ইনশাল্লাহ, এই মাসটা আমরা পড়ার মধ্যে রাখবো। তুমি দেখিও যে তোমার ইনশাল্লাহ A+ হয়ে যাবে। যেটা বলতেছি বিশ্বাস রাখতে হবে, আর প্রত্যেক ঘন্টায় তো মজা। আমি তো এরকম করেই কাজ করি, এবং তোমরা এটা করো। দেখো যে তোমরা তো এইভাবে পড়ো না, কারণ না আসলে তুমি দেখা যাবে যে টাইম লস করে ফেলছো। ইনশাল্লাহ করে পড়ো, দেখো যে কত অসাধারণ রেজাল্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হয়েছে? এই যে সন অফ এন আনডিসপিউটেড লিডার, তারপরে হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, ইজিলি অ্যাকসেপ্টেবল, তারপরে হচ্ছে হিউজলি পপুলার। কি হইতে পারে তারপরে? উনি মনে করি স্টুডেন্ট পলিটিক্স যে আছে সেটাতে ইনভলভ হয়েছে না, বলতে পারি আমরা ইনভলভড ইন স্টুডেন্টস পলিটিক্স, ইনভলভড ইন স্টুডেন্ট পলিটিক্স, ইনভলভড ইন স্টুডেন্ট পলিটিক্স। ঠিক আছে, পলিটিক্স। আচ্ছা এখানে একটা নিয়ম তোমাকে বলে রাখি, অনেক জায়গায় এই নিয়মটা ভুল থাকে। ঠিক আছে, এখানে বলে রাখি, শোনো আগে। সেটা হচ্ছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে যদি তুমি করো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এখানে অবশ্যই ভার্বের আইএনজি আনতে পারবে না। ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে আনতে পারো, অথবা অ্যাডজেক্টিভ আনতে পারো, অথবা অ্যাডভার্ব। এটা একটু লিখে নাও, ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। ঠিক আছে, এই অনুযায়ী যদি তুমি করো তাহলে তুমি ইনশাআল্লাহ এটা কারেক্ট করে ফেলতে পারো। ওকে, আমার মনে হয় এটা বুঝতে পারছো আমি কি বলছি। তাহলে দেখো এখানে আমি সন অফ অ্যান আনডিসপিউটেড লিডার এরকম যদি থাকে, আর ভিন্ন নাই। আর যতগুলো আমরা ফ্লো চার্ট করবো দেখবা যে ওই নিয়ম অনুযায়ী সহজ আছে। এটা একটু ডিফারেন্ট টাইপের ছিল, এটা একটু ভালো করে খেয়াল রাখবা, ইনশাআল্লাহ পারবা। আচ্ছা এবার আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে সামারি আমরা কিভাবে লিখবো, সেটা আমরা এখন শিখবো। সামারি রাইটিং। দেখো সামারির ক্ষেত্রে বেশিরভাগ জন যে জায়গাটায় ভুল করে সেই ভুলটা আমরা করতে চাই না। আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন যাবে সামারি আমি কিভাবে লিখবো না, আমি তোমাকে কয়েকটা বুদ্ধি শিখাই দিই, সামারি রাইটিং এর কয়েকটা বুদ্ধি শিখাই দিই, যাতে করে তোমার ইনশাআল্লাহ সুন্দর করে তুমি সামারি লিখে ফেলতে পারো। আচ্ছা শোনো, নাম্বার 1, তুমি চেষ্টা করবা 5টা সেন্টেন্সে শেষ করতে, 5টা সেন্টেন্স। এখন অনেকে বলতে পারো যে ভাই এটা কি কোথাও নিয়ম আছে? নাই ভাই, 5 ওয়াক্ত নামাজের সাথে মিলে তুমি 5টা সেন্টেন্স করো, সমস্যা কি? 5টা সেন্টেন্স। ওকে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স। আচ্ছা এটা কেন ইম্পর্টেন্ট সেটা বলি। ফার্স্ট সেন্টেন্সটা তোমার ওন, নিজস্ব একটা বাক্য দিবা। লাস্ট সেন্টেন্সটা ওন, নিজস্ব দিবা। আর মাঝখানে 3টা আছে, যে এই 3টা সেন্টেন্স তুমি প্যাসেজ থেকে, যেই অনুযায়ী আমি কোশ্চেন্সের উত্তর লেখাইছি না তোমাকে, কি করছিলাম যে ভাইয়া সিনোনিম চেঞ্জ করে দিয়েছি, অ্যাক্টিভটা প্যাসিভ, প্যাসিভটা অ্যাক্টিভ করছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পারস্পরিক চেঞ্জ করে দিয়েছি, এই টাইপের 3টা বাক্য লিখবা। তাহলে মাঝখানের 3টা, ফার্স্ট সেন্টেন্সটা নিজের, লাস্ট সেন্টেন্সটা নিজের। আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি। যেমন এডুকেশন নিয়ে তোমার যেটা ছিল সেইটাতে আমরা কিভাবে করব সেটা আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আর এডুকেশন নিয়ে যা কিছু আছে তুমি দেখো, এমন একটা লাইন তোমাকে, তার মানে 15টা প্যাসেজ আছে না, তাহলে 15টা প্যাসেজের তুমি দেখবে যে তোমার বোর্ডে কিন্তু অলরেডি গতবার 3টা আসছে। তো ওই 3টা সাধারণত আসার সম্ভাবনা তুলনামূলক কম থাকে, কিন্তু তার মানে যে পড়ে যাবে না তা না। তার মানে 15টার মধ্যে 3টা বাদ দিলে কথা 12টা। তাইলে এই 12টা প্যাসেজেরই তুমি হচ্ছে প্রথম এবং লাস্ট লাইন হিসেবে একটু নিজে আগে প্র্যাকটিস করে যাবা। কি আমি তোমাকে একটা দেখাচ্ছি, এরকম করে তোমার মন মতো তুমি প্রত্যেকটা 2টা লাইন করে খেয়াল রাখবা, আর মাঝখানে 3টা লাইন ঢুকাই দিবা। দেখবা যে তুমি 5-এ 5 পাবা। আমি যেটা বলতেছি সেটা, এবং লাইনটা চেষ্টা করবা। আমি যদি এখন লিখে দিই, তোমরা তখন ওইটা সবাই যদি দাও তাহলে তো সমস্যা হবে না, কিন্তু মানে তোমাকে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, তুমি এই অনুযায়ী সহজ লাইন, যেই লাইনটা তুমি দিলে পরে স্টুডেন্টের খাতাটা যখন টিচার পড়বে, হ্যাঁ তখন একদম খুব খুশি হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এডুকেশন নিয়ে যা কিছু ছিল আমরা কি দেখছি বলো তো? তুমি যদি একটু চিন্তা করো যে এইটা মূলত একটা হচ্ছে বলা যেতে পারে যে একটা মৌলিক একটা হচ্ছে উপাদান, যেটা আমাদের উন্নতিতে সহায়তা করে। তাহলে আমরা একটা বাক্য লিখতে পারি না এইভাবে একটা সুন্দর করে, এডুকেশন দেখো কিভাবে লেখে, is a fundamental pillar, fundamental pillar কিসের জন্য? of personal and কি হতে পারে, মানে এই পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, এবং হচ্ছে সামাজিক যে উন্নতি, সোসাইটাল, সোসাইটাল কি হতে পারে? এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল পিলার অফ পার্সোনাল এন্ড সোসাইটাল ডেভেলপমেন্ট। দেখো তোমার লেভেলে যতটা সহজ বাক্য হইতে পারে আমি চেষ্টা করছি ওইরকম সহজ করে লিখতে। তাহলে এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল পিলার অফ পার্সোনাল এন্ড সোসাইটাল ডেভেলপমেন্ট। আচ্ছা এখানে সোসাইটি না সোসাইটাল হইলো কেন? এই ডেভেলপমেন্টটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ করতে হয়, সোসাইটির অ্যাডজেক্টিভ হচ্ছে সোসাইটাল। তা যে কেউ এইটুক মনে হয় শেখা উচিত না, এইচএসসি লেভেলে এইটুক বোধহয় একটু পারা উচিত। ঠিক
ঠিক আছে? ওকে, তাহলে ফান্ডামেন্টাল পিলার পার্সোনাল অ্যান্ড সোসাইটাল ডেভেলপমেন্ট। আচ্ছা, মাঝখানে তিনটা জিনিস তোমার মতো করে লিখবা। তোমরা যে এত মূর্খ, আমি খুব অবাক লাগে। বুঝো না আমি কি বলছি? অ্যাক্টিভকে প্যাসিভ করো, সেন্টেন্সের শব্দের মিনিং একটু চেঞ্জ করো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটু চেঞ্জ করো, দেখবা যে সুন্দর করে মাঝখানে তিনটা বাক্য লিখবে। এবং আমি বলে রাখি, অবশ্যই অবশ্যই ওইখানে দিছে মনে করো সাকসেস, তুমি দাও লাইক। আমি দেখাইছি না পোস্টের উত্তর লেখার সময় যে সিস্টেমটা, ওই জিনিসটাই তুমি এখানে করবা, দেখবা যে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো মাঝখানে তিনটা তুমি তোমার মতো করে লেখলা, লেখার পরে শেষ যে বাক্যটা দিবে সেইটা কি দিবা? শেষ বাক্যটা তুমি এরকম করে দিতে পারো, অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি মানে বাস্তবিক পক্ষে। তাহলে বাস্তবিকে এডুকেশন কি করে? অ্যাকচুয়ালি থ্রু এডুকেশন, THROUGS, থ্রু, THROUGS, থ্রু এডুকেশন পিপল ক্যান পার্সু, পার্সু মানে হচ্ছে ধাওয়া করতে পারে, হ্যাঁ, ক্যান পার্সু দেয়ার গোলস, পিপল ক্যান পার্সু দেয়ার গোলস অ্যান্ড, খুব সহজ করে দিব, মানে তোমার লেভেলে তুমি যাতে সহজে পড়ে মনে রাখতে পারো। বইয়ে তো আর এইভাবে দিবে না, বইয়ে দিছে ইচ্ছা মতো লিখে দিছে, ওইটা হবে না। একদম সহজ করে দিব যাতে করে তুমি ইনশাল্লাহ সহজ করে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি থ্রু এডুকেশন পিপল ক্যান পার্সু দেয়ার গোলস অ্যান্ড ইমপ্রুভ দেয়ার, তাদের যে লাইফ স্টাইলটা আছে সেটা কি বলতে পারে? কোয়ালিটি অফ লাইফ, ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ লাইফ। এখন এইরকম সহজ বাক্য যে কোনো প্রত্যেকটা যে প্যাসেজ আছে দুইটা করে তোমাকে শিখতে হবে। এখন তোমরা এইটা অবশ্যই পারা উচিত আমার মনে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি দেখাই দিলাম, জিনিসটা কি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, শোনো, মূর্খ হইলে যা হয়, সামারিতে 10 মার্কে আমি জানি না, এটা কি নিয়ম আছে নাকি যে এক লাইনের জন্য 1 নাম্বার, একটা বাক্যের জন্য 1 নাম্বার, 10 নাম্বার তো আমি জানি। 10 নাম্বার থেকে কি সামারি মানে তুমি বেশি করে লিখবা। ওই যে একটা হিসাব ছিল 9 কত হয়, ও কাছে বেশি লিখলে বেশি মার্ক হয়, লিখে রাখছে 199, তা 9 তো 81 হবে, 191 লিখলে হবে, কাছে বেশি লিখলে বেশি না। মূর্খ কোন জায়গায়? সামারিতে তোমাকে মূল কথা আনতে হবে 5টা বাক্যে, তুমি সামারি মানে কি 10টা বাক্য লিখবা। ভুলও যদি এটা করো নাম্বার কিন্তু 1-2 নাম্বার দিয়ে দিবে, এটা ভুলও করিও না। আমি যেটা বলতেছি সেটা করো, মাথায় থাকবে। তাহলে আমি যেটা বলছি কি লিখলাম, মুখস্থ করে ফেলো। এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল পিলার, কি হইতে পারে? ওকে, ফাইন, অফ পার্সোনাল অ্যান্ড সোসাইটাল ডেভেলপমেন্ট। ওকে, মাঝখানে 3টা লাইন লিখলা, কিভাবে লিখবা? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেন্স। অথবা কি হইতে পারে যে ভাই আমি বুঝে গেছি, ওই আগে পিছিয়ে বাক্যের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দেবো। অথবা কি করতে পারি? সিনোনিম জাতীয় শব্দ যোগ করে দিতে পারি, ঠিক আছে? এইটা করে মাঝখানে 3টা জিনিস আমি তোমার মতো করে দিবা, মূল কথাটা যাতে আসে। বুঝো না? একটা বড় ঘটনাকে সংক্ষেপে ছোট বলার বুদ্ধিটা বুঝো না? মূল কথা, কোনো এক্সট্রা জিনিস নাই, কোনো এক্সাম্পল নাই, মানে মূল কথাটা সহজ ল্যাঙ্গুয়েজে লিখবা, একদম হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কি? হ্যাঁ, সামারির বাংলা মানে সারাংশ, সারাংশ সারমর্ম ইংলিশের কাছে যাই কো, যদিও ইংলিশের সারাংশ আমরা দেখি আগামীকাল ওইটা দেখাবো, একটা দুইটা, একটা বোর্ডে গতবার চলে আসছিল, হঠাৎ করে দিয়ে দিতে পারে, সেটা দেখাবো। আচ্ছা, তারপরে কি? অ্যাকচুয়ালি থ্রু এডুকেশন পিপল ক্যান পার্সু, এই দেখো ক্যানের পর মূল হবে পার্সু দেয়ার গোলস অ্যান্ড ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ। তা কি কঠিন হয়ে গেল? তাহলে এই টাইপের সহজ সহজ বাক্য লিখবা, বেশি গ্যাঞ্জামে যাবা না। আচ্ছা, এখন অনেকে যে ভুলটা করবে সেটা আমি তোমাকে বলে রাখি। স্যার এর পরিবর্তে চিহ্ন দেওয়া যাবে কি? অ্যান্ডের পরিবর্তে, আচ্ছা বুঝছি না, এখানে আমি অ্যান্ড দিয়েছি, এটা তুমি অ্যান্ডে লিখবা। আমি তো মেডিকেলের ডক্টর থেকে আমি লিখি ওইভাবে, তুমি কি ডক্টর এখন যে তুমি অ্যান্ডে লেখো, এটা মানে আমার স্টাইলে কি মানে তোমার এইটা অ্যান্ড লেখো, তোমার তো একটু জায়গা বেশি দেখাইতে পারলে ভালো, ঠিক না? আমি লিখছি অ্যান্ড, তুমি তো বুঝো এটা অ্যান্ডে বোঝায়, ঠিক না? কিন্তু তোমার ওইভাবে লেখার দরকার নেই, হ্যাঁ, তুমি এ অ্যান্ড ডি এইভাবে লিখবা, ওকে, তাইলে বেশি ভালো হবে। আচ্ছা, এখন শোনো আগে, এখন দেখো, আরে বাবা বুঝছি, থিম মানে কি? মূল জিনিসটা ওইটাই, সারাংশ সারমর্ম প্রিসাইজ করে লেখা। তোমরা মূল জায়গাটায় ফোকাস করো, তার মানে তোমাদের প্যাসেজ থাকলে সেটার কিভাবে তুমি লিখবা জিনিসটা মাথায় আসছে তো, সামারাইজ করতে হবে কিভাবে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ বুঝতে পারছো। তাহলে এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল পিলার অফ পার্সোনাল অ্যান্ড সোসাইটাল ডেভেলপমেন্ট। এটাকে তো লাস্ট বাক্যটা, অ্যাকচুয়ালি থ্রু পিপল, আসলে থ্রু পিপল না, থ্রু এডুকেশন পিপল ক্যান গেট বলছিলাম, গেট দেয়ার বলছে, এটা গেট মানে ভাষাটা একটু সুন্দর করা যায় না রে, পিপল বুঝো না ভাষা সুন্দর কি, সহজ ল্যাঙ্গুয়েজ, পিপল ক্যান পার্সু দেয়ার গোলস এন্ড ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছো এটা, ওকে। আচ্ছা, এখন যেটা আমি বলবো, ইংলিশের একদম বেসিক রুলস মানে যেগুলোতে যদি তুমি ভুল করো
তাহলে পাস হয়তো বা এমনিতে তো করেই দেয়, কিন্তু তুমি এ প্লাস পাওয়াটা মুশকিল হবে। বেসিক যে রুলসগুলো এগুলোতে ভুল করা যাবে। আর ওই কয়েকটা রুলস আগে তোমাকে লিখে দিয়েছে, এগুলো তুমি কালকে যখন পরীক্ষায় তুমি লিখবা, এই বেসিক রুলসগুলো বেশি দিব না, কয়েকটা রুলস দিব, হাজার হাজার নিয়মের মধ্যে যেখানে তুমি ভুল করতে পারো, তার মানে এই বেসিক রুলসগুলো তুমি মাথায় রাখলে তুমি দেখবে এগুলোর উপর ভিত্তি করে তুমি ইনশাআল্লাহ সবগুলো জিনিস লিখতে পারবা। কিন্তু এগুলোতে ভুল করা যাবেই না, মানে এগুলো এত ইম্পর্টেন্ট, স্যাররা তাকাবে এটা দিয়ে, ঠিক আছে? ওকে, নাম্বার 1, সাবজেক্ট যেমন ভার্ব তেমন, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, ভার্ব তেমন, এটা হচ্ছে নাম্বার 1 নিয়ম। মানেটা কি? সাবজেক্টটা যদি হয় হচ্ছে সিঙ্গুলার, তাহলে যে কেউ বুঝতেই পারছে যে ভাইয়া ভার্ব যদি তেমন হয় তার মানে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে বলো? সিঙ্গুলার। আচ্ছা, সাবজেক্ট সিঙ্গুলার বলতে আমরা জানি হি, তারপরে হতে পারে কি বলো তো, শি, ঠিক না? হ্যাঁ, রহিম, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এর সাথে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার। যেমন হি এর সাথে কি হইতে পারে? ইজ হইতে পারে, ওয়াজ হইতে পারে, হ্যাজ হইতে পারে, ডাজ হইতে পারে, গোস হইতে পারে। তুমি লক্ষ্য করো যতগুলো ভার্বের সিঙ্গুলার হয়েছে প্রত্যেকটা শেষে দেখো এস আছে, সিঙ্গুলার বানানটা এস দিয়ে ভার্বের শেষে এস আছে, তার মানে সাবজেক্টটা যেমন হবে ভার্বটা তেমন। তাহলে সাবজেক্টটা যে সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার। 1 নম্বর নিয়ম, মোটেই ভুল করা যাবে না। তাহলে হি এর সাথে দেখো ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, গোস, ঠিক আছে? আর তোমরা নর্মালি এই নিয়মটা একটু অন্যভাবে বলো। হ্যাঁ, সুপার সাজেশন যেগুলো দিয়েছে এগুলো তো পড়াই লাগবে, তার সাথে বোর্ডের যত প্রশ্ন আছে, এই প্রশ্ন কি মানে আমরা গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে তুমি যত এগুলো পড়ার পরে তুমি যত বেশি তুমি পড়তে পারো, ঠিক আছে? কিন্তু তোমাকে হচ্ছে আমি কখনো তো বলবো না যে ভাই, কারণ তোমার বোর্ডে হঠাৎ করে একটা মিস হয়েছে, তো আমি কবা ভাই আপনি কইলে তো আমি পড়তাম। এইগুলো পড়ার পরে তুমি যত খুশি পড়ো, এইগুলো তোমাকে পড়তে হবে। এবং পরশু দিন তো পরীক্ষা হবে ইনশাল্লাহ। কালকে আমরা ফাইনালি, আমি তো প্রত্যেক ঘন্টায় আসতেছি, কোথাও যদি একটু বেশি পড়তে হয় সেটা আমি এক্সট্রা বলবো, কিন্তু এর বাইরেও দিতে পারে না। স্যারেরা মন চাইলে একটা প্রশ্ন আন্দাজে এক জায়গা থেকে দিল, যেটা কোনো সিলেবাসের মানে খুব কম ইম্পর্টেন্ট, কিন্তু সেখান থেকে, কারণ সেইটা তুমি অবশ্যই তোমার হচ্ছে ওইটার দায়িত্ব। মানে আমরা চেষ্টা করবো কি যে যতটা বেশি জিনিস কমন ফেলানো যায় অল্প একটু পড়ে, যতটা মিনিমাম পড়ে ম্যাক্সিমাম জিনিস কমন পড়া যায় সেইটা। স্যার সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, হ্যাঁ ঠিক আছে, ওইটা ভুল হবে না, সোসাইটাল ডেভেলপমেন্ট বলছি না, ওইটা হচ্ছে যে সোশ্যাল ডেভেলপমেন্ট, হ্যাঁ ঠিক আছে, সোশ্যাল মানে হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক হবে, সোশ্যালের মধ্যে খুব একটা ভুল হবে না ইনশাল্লাহ। ওকে, এখন দেখো আগে যে জায়গায় ছিলাম, তাহলে সাবজেক্ট যেমন ভার্ব তেমন, তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার কি? ভার্বের শেষে এস। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এটা 1 নম্বর নিয়ম না? তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। ভার্ব প্লুরাল মানে কি? ভার্বের শেষে এস সাধারণত থাকবে না। প্লুরাল কোনটা? যেমন দে, উই, এগুলো জানো তো? আচ্ছা, এগুলোর পরে কি হতে পারে? আর হইতে পারে, ওয়ার হইতে পারে, এই সহজ জিনিসগুলো যাতে ভুল না হয়। হ্যাভ হইতে পারে, দেখো এগুলোর একটা শেষে এস নাই, সাধারণত ই বা ও থাকে। ডু হইতে পারে, গো হইতে পারে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তাহলে সাবজেক্ট যেমন ভার্ব তেমন, নাম্বার 1 নিয়ম। আচ্ছা, নাম্বার 2 কি সেটা একটু বলে রাখি। হ্যাভ, আচ্ছা হ্যাভ না দিয়ে এই নিয়মটা দিয়ে, এটা বেশি ভালো হবে। অ্যাম, তারপরে হচ্ছে ইজ, আর, তারপরে হচ্ছে ওয়াজ, ওয়ার, তারপরে হচ্ছে হ্যাভ বিন, অথবা হতে পারে হ্যাজ বিন, অথবা হতে পারে হ্যাড বিন। আরও আছে, যেমন আমি দিতে পারি, কিন্তু তোমার জন্য পরীক্ষা কোনটা হবে সেটা বলে দিচ্ছি। যেমন শ্যাল বি, উইল বি, তারপরে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, অথবা হতে পারে উইল হ্যাভ বিন। যা করছি সব লিখে ফেলো, আর এটা ব্রেইনে মাথায় রাখবা। এই জিনিসগুলোর পরে ভালো করে মাথায় রাখবা, অ্যাক্টিভ ভয়েসে কি হলে বলো তো? অ্যাক্টিভ ভয়েসে ভার্বের আইএনজি হবে। এই জিনিসগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে একটা বাক্য থাকলে ভার্বের আইএনজি হবে। কিরকম? যেমন আমি যদি বলি হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং, লক্ষ্য করো এই ইসের পরে ভার্বের আইএনজি আছে। তারপরে এগুলো যতগুলো আছে এগুলোর পরে একটা বাক্য যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে ভার্বের আইএনজি হবে, ভার্বের আইএনজি। আর যদি প্যাসিভে থাকে, কি থাকে বলো তো? প্যাসিভে থাকে, প্যাসিভ ভয়েসে থাকে, তাহলে কি হবে বলো তো? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন যদি এরকম দিই, যেমন রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। লক্ষ্য করো রাইস কিন্তু বস্তু, এবং বস্তু যদি একটা বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটা প্যাসিভে আছে, এবং যখনই প্যাসিভ হবে তখন কি এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। লক্ষ্য করো ইসের পরে ইটিং না হয় ইটেন হয়েছে, তার মানে এই শব্দগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে থাকলে ভার্বের আইএনজি, প্যাসিভে থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা বাক্য প্যাসিভে আছে কিভাবে বুঝবো? সাবজেক্টটা সাধারণত বস্তুবাচক, সাধারণত বস্তুবাচক, অথবা
সাবজেক্ট ওই বাক্যের কাজটা করতে পারছে না, সাবজেক্ট ওই বাক্যের কাজটা করতে পারছে না। এই জিনিসটা খুব খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন লক্ষ্য করে দেখো থার্ড যে নিয়মটার মধ্যে আমরা যাবো সেটা কি, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে হতে পারে হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে হতে পারে বলতে পারি আমরা হচ্ছে যে গেট, ঠিক আছে? এরপরে আমরা দিতে পারি হচ্ছে যে সহজ করে হচ্ছে যে আচ্ছা বিং দেই, বিং। এই শব্দগুলোর পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ভার্বের কী হবে বলো তো? পাস্ট পার্টিসিপল। তবে তোমরা প্রত্যেকেই জানো আই হ্যাভ প্লেড ফুটবল। সহজগুলো দিয়ে তুমি মাথায় রাখবে, আর ভুল করবা না। মানে আমার কথা হলো এগুলো ক্লাস 5-6 পড়া, কিন্তু এগুলো যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু শেষ, ঠিক আছে? তাহলে এগুলোর পরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, ফাইন। এরপরে 4 নাম্বার কি নিয়ম আছে? খুব সহজ একদম নিয়মগুলো দেখাচ্ছে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, মাস্টের পরিবর্তে বসে যেহেতু এটা হ্যাভ টু। এগুলোর পরে মূল ভার্ব বসবে। এগুলোর পরে কী হবে? মূল ভার্ব। লক্ষ্য কর, খুব সহজ জিনিস কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? এগুলোর পরে কী হবে? মূল ভার্ব। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, এগুলোর পরে মূল ভার্ব। এগুলো যেমন হতে পারে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এগুলোর পরে হচ্ছে মূল ভার্ব। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে কি হতে পারে? কয়েকটা নিয়ম, জাস্ট বেশি না, কয়েকটার মধ্যে শিখবো। টু প্লাস হতে পারে ভার্ব। টু এর পরে কী হবে? ভার্ব হবে। যেমন আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে। ওকে, ফাইন। কিন্তু যদি এরকম থাকে যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, অথবা হতে পারে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, টু বি ইউজ টু, টু বি ইউজ টু। এগুলো কিন্তু একেবারে বেসিক নিয়ম। হ্যাঁ, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি যদি বলি হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু বাইং, বাইং বুকস, মানে বই কিনতে শিখেছে। উইথ এ ভিউ টু এর পরে বাইয়ের ভার্বের আইএনজি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা মাথায় রাখছে। টু এর পরে ভার্ব, তার মানে টু এর পরে ভার্ব, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, টু বি ইউজ টু, এগুলোর পরে ভার্বের আইএনজি। আচ্ছা, এরপরে আর কি হতে পারে? আচ্ছা, আমরা দেখি আগে, বেশি লাগবে না, এই কয়েকটা নিয়ম জানলে তোমার জন্য যথেষ্ট। সাবজেক্ট যেমন, ভার্ব তেমন। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, ফাইন। এরপরে যেটা একের পরে 2 নম্বর নিয়ম হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের আইএনজি, প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভে কীভাবে বুঝবো? সাবজেক্টটা বস্তুবাচক অথবা সাবজেক্ট যে আছে সে নিজেই কাজটা করতে পারে না। ওকে, 3 নাম্বার কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এগুলোর পরে গেট, বিং, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, ফাইন। এরপরে যেটা রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, এগুলোর পরে মূল ভার্ব। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা কি আমরা শিখেছি? টু এর পরে ভার্ব বসে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, টু বি ইউজ টু, এগুলোর পরে ভার্বের আইএনজি। আচ্ছা, তাহলে এই যে নিয়মগুলো খুব বেসিক না? এগুলোতে কিন্তু মোটেই কোনো টেনশনের কোনো কারণ নেই। জিনিসটা মাথায় ঢুকছে তো? ওকে, আচ্ছা, আমরা কতক্ষণ লাইভে আছি আমি একটু দেখি। আমরা প্রায় 28 মিনিট, 25 মিনিট আমাদের প্রতি ঘন্টায় পড়ানোর কথা। আমরা প্রত্যেক ঘন্টায় আসবো, তার মানে এখন 6টা 8-10 বাজতেছে। আমরা ইনশাল্লাহ 6টা 40-এর দিকে একবার আসবো, এসে 20 মিনিটের মতো পড়বো, পড়ে আবার হচ্ছে 7টা 20-এ আসবো। তার মানে বুঝতেছো আমার কথা আমি কি বলছো? প্রত্যেক ঘন্টায় কিন্তু আমরা আসবো। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং যা পড়তেছি মাথায় এইগুলোর সাথে তুমি এক্সট্রা আমি তো তোমার ঘন্টায় 25 মিনিট নিচ্ছি, তোমার 25 মিনিট পড়ার জন্য বলতেছি। আর কি করবো? 10 মিনিট বুক ভরে শ্বাস নেওয়া ছাড়া, পানি পান করা, একটু হাঁটাহাঁটি করা, হাসি খুশি থাকা। তার মানে আজকে যে এই যে আজকে আমরা রাত 10টা পর্যন্ত, আমি বুঝতে পারছি তো, তার মানে 6, 7, 8, 6টায় একটা লাইভে আসবো, 7টার 20-এ আসবো, 8টার মধ্যে আবার আসবো, 9টায় আসবো, ঠিক আছে? তার মানে আরও প্রায় 4 বার আমি লাইভে আসবো ইনশাল্লাহ। বুঝতে পারছো আমার কথা? তার মানে প্রত্যেক ঘন্টায় যদি এরকম করে লাইভগুলো করি, মাঝখানে তোমার পড়া হচ্ছে, কোনো বিরক্ত আসবে না, দেখিও যে কত এনার্জেস্ট হইতে ইনশাল্লাহ পড়তে পারো, ঠিক আছে? এবং প্রত্যেকটা আইটেম, এর পরের আইটেমটা আমরা যখন শুরু করবো ইনশাল্লাহ ক্লোজ টেস্ট উইথ এবং উইদাউট ক্লু দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখবা। হ্যাঁ, এবং প্রত্যেকটা নামাজ আছে। আচ্ছা, নামাজ আছে যেহেতু 6টা 30, আচ্ছা 6টা 30-এ আসবো,
কেন নামাজ তোমার কি 50-20 মিনিট পড়বো, আবার প্রত্যেক ঘন্টায় পড়তে হবে, নাহলে তো পিছিয়ে যাবো, বুঝো নাই? হিসাব আছে প্রত্যেক ঘন্টায়, নাহলে এই যে 1 ঘন্টার লস হয়ে যাবে, টাইম লস করা যাবে না। তো 10টার মধ্যে আমরা ঘুমায় যাবো, তার মানে লাস্ট ক্লাসটা লাস্ট যেটা হবে সেটা দেখবো, আমি বলে দিব তো যে এরপরে আমরা তাহলে 6:30 আসতেছি, 20 মিনিট তুমি নিজে একটু পড়ো, 6:30 থেকে 35-এর মধ্যে আমি চলে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো টেনশন করবা না, একদম সহজ। আমি তো জানি যে জিনিসটা কত ইজি। তুমি প্রত্যেক ঘন্টায় পড়ো আর লিখতে থাকো এবং ব্রেইনে এটা রাখো যে ইনশাআল্লাহ যা পড়তেছো ইনশাআল্লাহ এগুলো থেকে তো আসবে ইনশাআল্লাহ, এবং তুমি সুন্দর করে লিখতে পারবা। আমি তোমাকে বললাম তুমি তোমার জীবনের সেরা ইংলিশ পরীক্ষা আগামী দিন পরশুদিন দেওয়া শুরু করবা। প্রত্যেকের তো খেয়াল আছে না যে আগে কত ভালো ইংলিশ পরীক্ষা দিছো, লিখে রাখো জীবনের সেরা ইংলিশ পরীক্ষা ইনশাআল্লাহ পরশুদিন দিবা, এটা একদম নিশ্চিত থাকতে পারো। কেন? কারণ এটা তোমার, তুমি দেখবা যে আসলে দিনের হিসাব তো না, একদিন আমি কতবার পড়ছি, প্রত্যেকটা ঘন্টায় আমি কাজে লাগাবো, তাইলে হবে না কেন? তুমি নর্মালি ইংলিশ হয়তো আধা ঘন্টা পড়তা না ঠিকভাবে, এবং অপ্রয়োজনীয় জিনিস পড়তে, আর এখন যেটা পড়তেছো প্রত্যেক ঘন্টায় তুমি পড়তেছো আমার সাথে, আবার তুমি নিজে পড়তেছো, রেস্ট করতেছো, এই যে পড়াটা আস্তে আস্তে ঢুকতেছে না, আলটিমেটলি দেখবা যে পরশুদিন পরীক্ষাটা দেওয়ার পরে তো কথা হবে ইনশাল্লাহ, এবং প্রথম পরীক্ষাটা ভালো হবে, এরপরে বুঝতেই পারছো আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আমরা যে 8টা সাবজেক্ট পড়াই এই অনুযায়ী আমরা এই ক্লাসগুলো নেব। প্রত্যেক ঘন্টায় 25 থেকে 30 মিনিট তুমিও পড়বা, ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট হবে। ঠিক আছে, আমি 6:30-এর দিকে আসছি। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।